আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ধুরন্ধর মুভির সেকেন্ড পার্ট ধুরন্ধর 2 নিয়ে, যার পুরো নাম হলো ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ধুরন্ধর 1 এবং ধুরন্ধর 2 দুটোই পিওর সিনেমাটিক অভিজ্ঞতা দিয়েছে, আর এই কারণেই যেখানে ধুরন্ধর 1 মুভিটি 1300 কোটিরও বেশি কালেকশন করেছে, সেখানে ধুরন্ধর 2 এর হাইপ এতটাই বেশি যে এটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ে 250 কোটিরও বেশি আয় করে নিয়েছে। মুভির স্টোরি এবং অ্যাকশন সিনের কথা বললে এগুলো প্রথম পার্টের মতোই একদম নিখুঁত। ধুরন্ধর 2 এর গল্প ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে ধুরন্ধর 1 শেষ হয়েছিল। আজকের এই ভিডিওতে আমি ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভির পুরো গল্প আপনাদের সামনে ব্যাখ্যা করতে যাচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ধুরন্ধর 1 এবং 2 মুভির গল্প মূলত একটি বিশেষ মিশনের উপর ভিত্তি করে তৈরি করা। এটি একটি অত্যন্ত গোপন এবং বড় মিশন, যা ভারত সরকার পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে দুর্বল করার জন্য পরিকল্পনা করেছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে মিশন ধুরন্ধর। এই মিশনটি সফল করার জন্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স রণবীর সিংকে বেছে নেয়, যার মুভিতে নাম হলো জাসকিরত সিং রঙ্গি। তাকে হামজা আলী ও আনসারির ছদ্মবেশ নিয়ে পাকিস্তানে পাঠানো হয়, যাতে সে সেখানের ভিতর নড়বড়ে করে দিতে পারে। এই মিশনের অংশ হিসেবে জাসকিরত একজন বালুচ নাগরিকের পরিচয় নিয়ে করাচির লিয়ারি এলাকায় প্রবেশ করে। সেখানে সে প্রথমে স্থানীয় গ্যাংস্টার রহমান ডাকাতের গ্যাংয়ে যোগ দেয় এবং ধীরে ধীরে পাকিস্তানের সব গোয়েন্দা তথ্য ভারতে পাঠাতে শুরু করে। একই সাথে ভারতের শত্রুদেরও নিকেশ করতে থাকে। ধুরন্ধর 1 এর শেষে সে রহমান ডাকাতকে খতম করে, আর সেখান থেকেই শুরু হয় ধুরন্ধর 2 এর কাহিনী। মুভির শুরুতে আমরা রণবীর সিং ওরফে জাসকিরত সিং রঙ্গির ফ্ল্যাশব্যাক বা অতীত সম্পর্কে দেখতে পাই। এটি প্রায় 2000 সালের দিকের কথা। জাসকিরত পাঞ্জাবের পাঠানকোটের একটি ছোট গ্রামে তার পরিবারের সাথে থাকত। তার পরিবারে ছিলেন তার বাবা, মা এবং 2 বোন। সবাই তাকে আদর করে জাসি বলেও ডাকত। জাসির শৈশবের বন্ধু ছিল পিন্দা। পিন্দা জাসির ছোট বোনকে পছন্দ করত। জাসির বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সুবেদার, যিনি কিছুদিন আগেই রিটায়ার করেছিলেন। জাসি নিজেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখত এবং তার জন্য সে কঠোর পরিশ্রম ও ট্রেনিং করত। জাসি তার পরিবার ও বন্ধুর সাথে খুব সুখে ছিল, কিন্তু সেই গ্রামে একজন এমএলএ ছিল, যে আসলে ছিল একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। সে সাধারণ মানুষের জমি দখল করত। একদিন সেই কুখ্যাত এমএলএর নজর পড়ে জাসির বাবার ছোট্ট একটি জমির উপর। জাসির বাবা সেই জমি দিতে অস্বীকার করলে এমএলএ তাকে অমানসিকভাবে মারধর করে এবং একটি গাছে ঝুলিয়ে মেরে ফেলে। নিষ্ঠুরতা সেখানেই শেষ হয়নি। এমএলএর গুন্ডারা জাসির 2 বোনের উপর পাশবিক নির্যাতন চালায়। অত্যাচারে তার বড় বোন মারা যায় এবং গুন্ডারা তার ছোট বোনকে অপহরণ করে নিয়ে যায়। কপাল গুণে জাসি মানে জাসকিরত সিং সেই সময় বাড়িতে উপস্থিত ছিল না। বাড়ি ফিরে সবটা জানতে পেরে সে প্রচন্ড ভেঙে পড়ে, কিন্তু সুখে পাতনা না হয়ে সে সিদ্ধান্ত নেয় যে সেই গ্যাংস্টার এমএলএ এবং তার গুন্ডাদের কাছ থেকে পরিবারের অপমানের বদলা সে নেবেই এবং তার অপহরণকৃত ছোট বোনকে ফিরিয়ে আনবে। জাসির এই মিশনে তার শৈশবের বন্ধু পিন্দা তাকে সাহায্য করে। পিন্দার বাবা ছিলেন একজন মাদকাসক্ত ব্যক্তি, যে কিনা গ্রামে চরস, আফিম এবং গাঁজার ব্যবসা করত। পিন্দার বাবার কাছে এই মাদক আসত উত্তরপ্রদেশের এক গ্যাংস্টার রাজনীতিবিদ আতিফ আহমেদের কাছ থেকে। পিন্দা জাসিকে নিয়ে সরাসরি ইউপিতে আতিফ আহমেদের কাছে যায় এবং কৌশলে তার কাছ থেকে 2টি AK-47 রাইফেল কিনে নেয়। বন্দুক হাতে পেয়েই জাসি সুজা গ্রামে ফিরে এমএলএর বাড়িতে হানা দেয়। একে একে সে এমএলএ এবং তার সব গুন্ডাকে খতম করে এবং তার বোনকে উদ্ধার করে আনে। আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে পুলিশ জাসিকে গ্রেফতার করে। আদালতে বিচার চলাকালীন 12-13 জনকে হত্যার দায়ে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। ফাঁসির আদেশ হওয়ার পর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তবে জেলে যাওয়ার আগে সে তার মা, বোন এবং পিন্দার সাথে দেখা করে। সে পিন্দাকে অনুরোধ করে যেন পিন্দা তার ছোট বোনকে বিয়ে করে এবং তার মায়ের খেয়াল রাখে। পিন্দা তাকে কথা দেয় যে সে সব দায়িত্ব পালন করবে। জাসিকে প্রথমে একটি স্থানীয় জেলে রাখা হয় এবং পরে চণ্ডীগড় জেলে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু চণ্ডীগড় যাওয়ার পথে এক নাটকীয় ঘটনা ঘটে। যেই ভ্যানে করে জাসিকে নিয়ে যাওয়া হচ্ছিল, একদল সশস্ত্র গুন্ডা সেই ভ্যানে হামলা চালায়। প্রচুর গুলিবর্ষণের পর তারা জাসিকে অপহরণ করে একটি গোপন আস্তানায় নিয়ে যায়। সেই গোপন আস্তানায় জাসির সাথে দেখা করতে আসেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অজয় সান্যাল। তার সাথে ছিলেন অফিসার সুশান্ত বনসল, যাকে আপনারা ধুরন্ধর 1 মুভিতে দেখেছেন। জাসি যেহেতু খবরের কাগজ ও সংবাদপত্রের মাধ্যমের সুবাদে অজয় সান্যালকে চিনত, সে অবাক হয়ে তাকে এখানে আনার কারণ জানতে চায়। অজয় সান্যাল জাসিকে জানান যে তারা তার সম্পর্কে সব জানেন। তারা জানেন জাসি কতটা সাহসী এবং দক্ষ। অজয় তাকে বলেন, আমি যদি তোমার জায়গায় থাকতাম তবে আমিও হয়তো সেটাই করতাম, যা কিনা তুমি করেছ। কিন্তু বাস্তবতা হলো আইনের চোখে সে একজন খুনি এবং খুব শীঘ্রই তার ফাঁসি হতে চলেছে। অজয় সান্যাল জাসিকে একটি প্রস্তাব দেন, তিনি তাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারেন, কিন্তু বিনিময়ে জাসিকে তার পুরো জীবন দেশের নামে উৎসর্গ করতে হবে এবং অজয় সান্যাল যা বলবেন তাই করতে হবে। তিনি আরো প্রতিশ্রুতি দেন যে জাসি রাজি হলে তার পরিবারের কোনো অভাব থাকবে না। সরকার থেকে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠানো হবে। জাসি একজন দেশপ্রেমিক ছিল এবং সে জানতো তার মৃত্যুর পর পরিবারের দেখাশোনা করার কেউ থাকবে না। দেশের জন্য কাজ করার এই সুযোগটি সে হাতছাড়া করতে চায়নি, তাই সে অজয় সান্যালের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জাসিকে একটি বিশেষ সিক্রেট ট্রেনিং একাডেমিতে পাঠানো হয়। সেখানে জাসির মতো আরো অনেক দক্ষ যুবক ছিল, যাদের একইভাবে বিভিন্ন পরিস্থিতি থেকে তুলে আনা হয়েছে। সেখানে প্রায় 2 বছর ধরে জাসিকে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে সে দেশের একজন শক্তিশালী অ্যাসেট বা সম্পদে পরিণত হতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে জাসিকে লড়াইয়ের সব কৌশল থেকে শুরু করে ধৈর্য ধরা এবং সঠিক সময়ে আঘাত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর জাসি যখন পুরোপুরি তৈরি হয়ে যায়, তখন তাকেই মিশন ধুরন্ধর সফল করার জন্য বেছে নেওয়া হয়, কারণ জাসি ছিল পুরো ট্রেনিং একাডেমির সবচেয়ে মেধাবী ছাত্র। এরপর অজয় সান্যাল জাসিকে একটি নতুন পরিচয় দেন, হামজা আলী আনসারি। তাকে আফগানিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তাকে শেখানো হয় পাকিস্তানে গিয়ে সে কার সাথে দেখা করবে, কারা তাকে সাহায্য করবে এবং কাদের বিরুদ্ধে তাকে লড়তে হবে। এরপর জাসি ওরফে হামজাকে একটি ভুয়া আফগান পাসপোর্ট দিয়ে বিমানে করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। সে কাবুলে পৌঁছে নিজের বেশভূষা বদলে মিশনের জন্য প্রস্তুত হয়। হামজা আলী আনসারি কিভাবে আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকে এবং করাচির লিয়ারি শহরে পৌঁছায় তা আমরা ধুরন্ধর 1 মুভিতেই দেখে ফেলেছি। মুভির ফ্ল্যাশব্যাক বা স্টোরি এখানেই শেষ হয়। দেখা যায় হামজা তার এই জীবনের গল্প বলছে তার ভারতীয় সহকর্মী আলম ভাইকে। আলম ভাইও একজন ইন্ডিয়ান এজেন্ট, যার কিনা জুসের দোকানে হামজা প্রথমে কাজ শুরু করেছিল। গল্পের বর্তমান সময় শুরু হয় ঠিক সেখান থেকেই, যেখানে ধুরন্ধর 1 শেষ হয়েছিল। লিয়ারির ডন রহমান ডাকাত মারা গেছে, এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। ভারতের অজয় সান্যালও জানতে পারেন যে হামজা সফলভাবে রহমান ডাকাতকে খতম করেছে, যা ভারতের জন্য এক বড় বিজয়। অন্যদিকে লিয়ারি শহরে রহমান ডাকাতের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। আমরা দেখি রহমান ডাকাতের দাফন সম্পন্ন হয়েছে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় উজাইর বালুচ, হামজা আলী আনসারি, রহমানের স্ত্রী, সন্তান এবং সেখানের সাধারণ মানুষ সবাই তার মৃত্যুতে শোকাতুর। কিন্তু এই পরিস্থিতির সুযোগ নেয় লিয়ারির আরেক গ্যাংস্টার আরশাদ পাপ্পু। সে পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে একছত্র ডন হয়ে ওঠে। এরপর আমরা দেখা পাই মেজর ইকবাল এবং এসপি চৌধুরীর। তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। আইএসআই মেজর ইকবাল এসপি চৌধুরীকে প্রশ্ন করে কেন সে রহমান ডাকাতকে মেরে ফেলল। আসলে মেজর ইকবালের স্বার্থ ছিল রহমান ডাকাতের সাথে, কারণ রহমান ডাকাত তাকে অস্ত্র সরবরাহ করত। এসপি চৌধুরী জানায় যে সে এই কাজ করেছে বড় সাহেবের প্রতিশোধ নিতে। ধুরন্ধর 1 মুভিতে আমরা অনেকবার এই বড় সাহেবের কথা শুনেছি, বিশেষ করে মেজর ইকবালের মুখে, কিন্তু তিনি কে তা জানা যায়নি।
ধুরন্ধর 2 মুভিতেই তার আসল পরিচয় জানা যাবে। এসপি চৌধুরী ব্যাখ্যা করে যে বড় সাব এর ভাই নুরা রহমান ডাকাতের শ্যালকের জমি দখল করেছিল। সেই বিবাদের জেরে রহমান ডাকাত নুরার বুকে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে, আর সেই অপমানের বদলা নিতেই এসপি চৌধুরী রহমান ডাকাতকে হত্যা করেছে। মেজর ইকবাল তাকে সতর্ক করে দেয় যাতে ভবিষ্যতে সে এমন কোনো কাজ না করে যা ইকবালের ক্ষতি করতে পারে। রহমান ডাকাতের অনুসারী ও তার ডান হাত উজাইর বালুচ এই মৃত্যুতে খুবই ফুঁসছে। সে রহমানকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত। সে চিৎকার করে ঘোষণা দেয় যে সে এসপি চৌধুরীকে জান দিয়ে মারবে। ঠিক এই মুহূর্তে হামজা তার নতুন চাল চালে। সে উজের বালুচকে উস্কে দিয়ে বলে যে এসপি চৌধুরী একা কখনোই রহমান ভাইয়ের নাগাল পেত না, কিন্তু সে যে রহমান ভাইয়ের কাছে পৌঁছাতে পেরেছে এবং তাকে মারতে পেরেছে তার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ বা বেতরের কারসাজি রয়েছে। হামজা উজের বালুচকে বিশ্বাস করায় যে রহমান ডাকাতের সমস্ত গোপন তথ্য এসপি চৌধুরীকে আর কেউ নয় বরং আরশাদ পাপ্পুই দিয়েছিল। আরশাদ পাপ্পু ছিল লিয়ারির তৃতীয় প্রভাবশালী গ্যাংস্টার। সে রহমানের মৃত্যুর পর এখন পুরো এলাকার ডন সাজার চেষ্টা করছে। নিজের কথা প্রমাণ করার জন্য হামজা এমন এক ব্যক্তিকে সামনে নিয়ে আসে যে আরশাদ পাপ্পুর গ্যাংয়ের সদস্য। সেই ব্যক্তিও উজেরকে বলে যে আরশাদ পাপ্পুই রহমান ডাকাতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আসল টুইস্ট হলো হামজা যাকে নিয়ে এসেছিল সে আসলে হামজার মতোই একজন ইন্ডিয়ান এজেন্ট, যে কিনা অনেকদিন ধরে আরশাদ পাপ্পুর গ্যাংয়ে ছদ্মবেশে ছিল। তারা দুজনে মিলে উজের বালুচের মগজ ধুলাই করে দেয়। হামজা কৌশলে বলে যে এসপি চৌধুরী অনেক শক্তিশালী, তাই তাকে এখন মারা সম্ভব নয়, বরং তাদের উচিত আরশাদ পাপ্পুকে খতম করে প্রতিশোধ নেওয়া। এরপর হামজা উজের বালুচকে তাদের গ্যাংয়ের নতুন লিডার বানায়। লিডার হওয়ার পরপরই উজের তার দলবল নিয়ে আরশাদ পাপ্পুর আস্তানায় হামলা চালায় এবং তার লোকজনকে নির্বিচারে হত্যা করে আগুন ধরিয়ে দেয়। লিয়ারি শহরে এই রক্তগঙ্গা দেখে আরশাদ পাপ্পু প্রচন্ড ভয় পেয়ে যায়। বাঁচার জন্য সে জমিল জামালিকে ফোন করে সাহায্য চায়। জমিল জামালি তাকে আশ্বস্ত করে যে সে তাকে লিয়ারি এমনকি করাচির বাইরে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেবে। তার কথা বিশ্বাস করে আরশাদ পাপ্পু জামিলের ফ্যাক্টরিতে লুকিয়ে থাকতে যায়, কিন্তু বাস্তবে জামিল জামালি আগে থেকেই হামজা ও উজেরের সাথে হাত মিলিয়েছিল। আরশাদ পাপ্পু ফ্যাক্টরিতে পৌঁছানো মাত্রই হামজা ও উজের তাকে ধরে ফেলে। তারা তাকে অমানসিক মারধর করে গাড়ির পেছনে বেঁধে পুরো লিয়ারি শহর ঘুরিয়ে জনসম্মুখে নিয়ে আসে। সেখানে উজের বালুচ অত্যন্ত নৃশংসভাবে আরশাদ পাপ্পুকে হত্যা করে এবং তার বিচ্ছিন্ন মাথা নিয়ে ফুটবল খেলে। হামজা এই পুরো ঘটনার ভিত্তি করে এবং তা ইন্টারনেটে লিক করে দেয়। ভিডিওটি পুরো পাকিস্তানে ভাইরাল হয়ে যায়, যার ফলে সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয় যে তারা লিয়ারির অপরাধ দমন করতে ব্যর্থ হচ্ছে। জনগণের চাপের মুখে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী একটি জরুরি বৈঠক ডাকেন। সেখানে তিনি আইএসআই এর মেজর ইকবাল, এসপি চৌধুরী এবং জামিল জামালিকে তলব করেন। প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে জামিল জামালিকে প্রশ্ন করেন যে তিনি লিয়ারির এমপি হওয়া সত্ত্বেও এসব কি হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেন যেন রহমান ডাকাতের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় এবং তাদের সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়। একই সাথে তিনি বর্তমান লিডার উজের বালুচকে মেরে ফেলার আদেশ দেন, কিন্তু জামিল জামালি তাকে বাধা দিয়ে বলেন যে লিয়ারিতে রহমান ডাকাতের দলের অনেক প্রভাব, উজাইরকে মারলে সাধারণ মানুষ দাঙ্গা শুরু করে দেবে, তাই তাকে সরাসরি না মেরে এটা মানে অ্যান্টি টেররিজম অ্যাক্ট বা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে জেলে পাঠানো হোক। পরিকল্পনা হয় যে কিছুদিন পর জেলেই তাকে গোপনে মেরে ফেলা হবে। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী মেজর ইকবাল এবং এসপি চৌধুরীর কাছে জানতে চান যে এই মুহূর্তে নিজের সরকার এবং ইমেজ বাঁচানোর জন্য তার কি করা উচিত, কারণ লিয়ারির এই কাণ্ডের পর সাধারণ মানুষ সরকারের উপর প্রচন্ড ক্ষুব্ধ। লিয়ারির হত্যাকাণ্ড থেকে জনগণের নজর সরাতে মেজর ইকবাল এবং এসপি চৌধুরী প্রধানমন্ত্রীকে এক ভয়ানক পরামর্শ দেয়। তারা জানায় একটি মেডিকেল কলেজ থেকে 4-5 জন নির্দোষ ছাত্রকে তুলে নিয়ে তাদের সন্ত্রাসবাদী সাজিয়ে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। এতে মিডিয়া ও সাধারণ মানুষের মনোযোগ উজের বালুচের কেস থেকে সরে যাবে। এসপি চৌধুরী ঠিক তাই করে। সে নিরীহ ছাত্রদের হত্যা করে প্রচার করে দেয় যে তারা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। পরিকল্পনা অনুযায়ী
অনুযায়ী সারা দেশের নিউজ চ্যানেলগুলোতে এই ভুয়া এনকাউন্টার নিয়েই আলোচনা শুরু হয়। এদিকে লিয়ারিতে যখন উজের বালুচ জানতে পারে যে তার বিরুদ্ধে এটা মানে সন্ত্রাস বিরোধী আইন জারি হয়েছে, তখন হামজা তাকে পাকিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। প্রথমে রাজি না হলেও হামজা তাকে বুঝায় যে বেঁচে থাকলে তবেই সে প্রতিশোধ নেওয়া সম্ভব। হামজা তার জন্য একটি জাল ইরানি পাসপোর্ট তৈরি করে তাকে দুবাই পাঠিয়ে দেয়। কিন্তু এখানেও ছিল এক বিশাল চাল। উজেরকে ফাঁসানোর আইডিয়া ছিল আসলে জামিল জামালির। হামজা ও জামিল মিলে উজের দুবাই পৌঁছানোর আগেই সেখানকার কর্তৃপক্ষকে খবর দিয়ে দেয় যে একজন পাকিস্তানি সন্ত্রাসী সেখানে ঢুকছে। ফলে দুবাই এয়ারপোর্টে নামামাত্রই উজেরকে গ্রেফতার করা হয় এবং তাকে পুনরায় পাকিস্তানে ফেরত পাঠানো হয় জেলে ঢোকানোর জন্য। রহমান ডাকাত এবং উজের বালুচ দুজনেই রাস্তা থেকে সরে যাওয়ায় হামজা আলী আনসারি এখন রহমান ডাকাত গ্যাংয়ের অবিসংবাদিত নেতা হয়ে ওঠে। ধুরন্ধর 1 মুভিতে যেমন বলা হয়েছিল, যার কবজায় লিয়ারি তার কবজায় করাচি, আর যার কবজায় করাচি তার কবজায় পুরো পাকিস্তান। গ্যাংস্টার হিসেবে হামজা আলী এখন পাকিস্তানের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়। এরপর হামজা তার শ্বশুর জমিল জামালি এবং খান্না ব্রাদার্সের সাথে দেখা করে। সে তাদের সতর্ক করে দেয় যে বর্তমান প্রধানমন্ত্রী জাওয়ারি কেবল নিজের স্বার্থে তাদের ব্যবহার করেছে এবং নির্বাচন জিতলেই সে তাদের বিরুদ্ধে চলে যাবে। হামজা তাদের পরামর্শ দেয় যে বিরোধী দলের সাথে হাত মেলাতে, কারণ জাওয়ারির উপর জনগণ ক্ষিপ্ত। হামজার কথায় রাজি হয়ে তারা বিরোধী দলীয় নেতা নবাব শফিকের সাথে জোট বাঁধে। ফলস্বরূপ নির্বাচনে জাওয়ারির শোচনীয় পরাজয় ঘটে এবং নবাব শফিকের দল ক্ষমতায় আসে। গল্পের এই পর্যায়ে আইএসআইয়ের মেজর ইকবালের ব্যক্তিগত জীবন দেখতে পাই। ইকবালের পরিবারে রয়েছে তার স্ত্রী, একজন মানসিকভাবে অসুস্থ কন্যা এবং তার পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ বাবা। ইকবালের বাবাও পাকিস্তানের সেনাবাহিনীতে ছিলেন এবং 1971 সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু দেখা যায় যে ইকবালের বাবা তাকে একদমই পছন্দ করেন না। ইকবালের কোনো পুত্র সন্তান নেই এবং একমাত্র মেয়েটিও অসুস্থ। এই অজুহাতে বৃদ্ধ বাবা ইকবালকে সারাক্ষণ অপমান করেন। এমনকি ইকবালের স্ত্রী এবং মেয়েকেও কটু কথা বলতে ছাড়েন না। তিনি নিজেকে মহান যোদ্ধা মনে করেন, যেন তিনি 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছিলেন এবং ইকবালকে অপদার্থ বলে গালি দেন। তবে মেজর ইকবাল অত্যন্ত শান্ত প্রকৃতির হওয়ায় বাবার সব অপমান মুখ বুজে সহ্য করে যান। অন্যদিকে লিয়ারিতে আমরা হামজাকে দেখি, যে এখন শুধু করাচির সবথেকে বড় গ্যাংস্টারই নয়, বরং তার পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আসায় পাকিস্তানের রাজনীতিতেও তার বিশাল প্রভাব তৈরি হয়েছে। এরপর হামজা তার দলবল নিয়ে সরাসরি বালুচিস্তানে যায় এবং সেখানে বালুচ বিদ্রোহীদের নেতা শিরানি সাহেবের সাথে দেখা করে। শিরানি সাহেব হামজাকে শেরি বালুচ খেতাবে ভূষিত করেন। এখানেই ধুরন্ধর 1 মুভির সেই আইকনিক দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে, যেখানে রহমান ডাকাতের জন্য একটি বিশেষ গান বেজেছিল। এখানে জানা যায় যে বালুচিস্তানের সাধারণ মানুষের উপর পাকিস্তানি সেনাবাহিনী ও আইএসআই চরমভাবে অত্যাচার চালায়। এসপি চৌধুরী যে 4 জন ছাত্রকে সন্ত্রাসী সাজিয়ে মেরেছিল, তাদের মধ্যে শিরানি সাহেবের নাতিও ছিল। হামজা শিরানি সাহেবকে কথা দেয় যে সে সবসময় বালুচদের পাশে থাকবে। ব্যক্তিগত জীবনে হামজা ও তার স্ত্রী ইয়ালিনার সাথে বেশ সুখে দিন কাটাচ্ছিল এবং তাদের একটি পুত্র সন্তানও হয়। এর মধ্যেই মেজর ইকবাল হামজাকে ডেকে পাঠায় এবং তাকে আর খান্না ব্রাদার্সকে সাথে নিয়ে বড় সাহেবের কাছে যাওয়ার কথা বলে। হামজা জানতে চাই এই রহস্যময় বড় সাহেব আসলে কে। বিলাসবহুল একটি বাংলোয় গিয়ে হামজা অবাক হয়ে দেখে যে বড় সাহেব আর কেউ নয়, বিশ্বখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিম। সে এবং বয়সের বারে নুজ এবং শয্যাশালী হয়ে বিছানায় শুয়েই পুরো পাকিস্তান নিয়ন্ত্রণ করে এবং ভারতে হওয়া সন্ত্রাসী হামলাগুলোর মূল নকশাকার সেই। মেজর ইকবাল ও খান্না ব্রাদার্স মূলত তারই লোক। দাউদ ইব্রাহিম তাদের জানায় যে উত্তরপ্রদেশের ইউপি আসন্ন নির্বাচনে ভারতের অর্থনীতি ধ্বংস করতে হবে এবং নিজেদের পছন্দের দলকে জেতাতে তারা বিপুল পরিমাণ জাল নোট পাঠাবে। প্রথম কিস্তিতে 11,000 কোটি টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 60,000 কোটি টাকার জাল নোট তারা ভারতে পাঠানোর পরিকল্পনা করা হয়। শুধু জাল নোটই নয়, দাউদ আরো জানায় যে তারা বড় স্কেলে ভারতে চরস, গাঁজা ও হিরোইন সরবরাহ করবে। এর ফলে একদিকে যেমন তাদের কাছে প্রচুর টাকা আসবে, অন্যদিকে ভারতের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। দাউদ এই মাদক পাচারের দায়িত্ব হামজাকে দেয়।
নিজের দেশের বিরুদ্ধে এই ভয়ানক ষড়যন্ত্রের কথা শুনে হামজা স্তব্ধ হয়ে যায়। সে প্রথমে ড্রাগ ডিলিং করতে মানা করলেও দাউদের চাপের মুখে তাকে হ্যাঁ বলতে হয়, যাতে সে মিশনের ভেতরে এই পরিকল্পনা নস্যাৎ করতে পারে। মাদক পাচারের ডিল চূড়ান্ত করতে ভারত থেকে কয়েকজন ডিলার পাকিস্তানে আসে। হামজা অবাক হয়ে লক্ষ্য করে যে সেই ডিলারদের মধ্যে তার ছোটবেলার বন্ধু পিন্দা রয়েছে। পিন্দাই সেই বন্ধু যে জাসির মানে হামজার বোনকে বিয়ে করেছিল। হামজা পিন্দাকে চিনতে পারলেও পিন্দা তার বন্ধু জাসিকে চিনতে পারে না, কারণ হামজার চেহারা এখন পুরোপুরি বদলে গেছে। ডিল চূড়ান্ত হওয়ার পর পাঞ্জাব থেকে আসা পিন্দা ও তার সঙ্গীরা মেজর ইকবালের কাছে অমুদ প্রমোদের জন্য পার্টির আবদার করে। মেজর ইকবাল জরুরি কাজে চলে যাওয়ায় পার্টি দেওয়ার দায়িত্ব পড়ে হামজার উপর। হামজা তার বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করে, যেখানে এসপি চৌধুরী এবং পিন্দা সহ বাকিরা উপস্থিত থাকে। পিন্দা নিজে একজন মাদকাসক্ত হওয়ায় পার্টিতে প্রচুর নেশা করে ফেলে। নেশার গুড়ে সে হামজাকে ওয়াশরুমে নিয়ে যেতে বলে। ওয়াশরুমে গিয়ে পিন্দা হঠাৎ হামজাকে বলে যে সে চিনে ফেলেছে হামজা আসলে তার বন্ধু জাসি। হামজা স্তব্ধ হয়ে যায়। সে পিন্দাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নেশাগ্রস্ত পিন্দা চিৎকার করে সবাইকে বলে দেওয়ার ভয় দেখায় যে হামজা একজন ইন্ডিয়ান এজেন্ট। দস্তাদস্তির এক পর্যায়ে অসাবধানতাবশত হামজার হাতে পিন্দার মৃত্যু হয়। এই বিপদে ত্রাতা হয়ে এগিয়ে আসেন আলম ভাই। তিনি হামজাকে বাঁচানোর জন্য এই খুনের দায় নিজের ঘাড়ে নেন। আলম ভাই জানতেন যে হামজার এই মিশন সফল করার জন্য তাকে বেঁচে থাকা জরুরি। তিনি নিজেকে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে জাহির করেন, যাতে সবাই তাকে অপরাধী ভাবে। পিন্দার সাথীরা এবং এসপি চৌধুরী ওয়াশরুমে এসে আলম ভাইকে খুনি হিসেবে ধরে ফেলে। ইন্ডিয়ান এজেন্ট হওয়ার কারণে তারা আলম ভাইকে নির্মমভাবে টর্চার করতে শুরু করে। হামজা বুঝতে পারে যে পুলিশ তাকে নিয়ে গেলে আলম ভাইকে অমানসিক যন্ত্রণা দিয়ে মারবে। তাই আলম ভাইকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে হামজা মদ্যপ অবস্থায় সেখানে আসে এবং অপমানের প্রতিশোধ নেওয়ার নাটক করে আলম ভাইকে গুলি করে হত্যা করে। হামজার এই আচরণে এসপি চৌধুরীর সন্দেহ আরো ঘনীভূত হয়। আলম ভাই যেহেতু হামজার দোকানেই কাজ করত, তাই এসপি চৌধুরী নিশ্চিত হয় যে হামজার সাথেও ভারতের কোনো যোগসূত্র আছে। সে হামজার উপর কড়া নজরদারি ও তদন্তের নির্দেশ দেয়। এসপি চৌধুরীর এই আলোচনার কথা হামজার স্ত্রী ইয়ালিনা শুনে ফেলে। তার মনেও সন্দেহের দানা বাঁধে। সে গোপনে হামজার ব্যাগ তল্লাশি করে একটি ডায়েরি পায়, যেখানে হামজা তার লক্ষ্যবস্তু হওয়া অপরাধীদের তালিকা করে রেখেছিল। ইয়ালিনা বুঝতে পারে যে তার স্বামী আসলে একজন ইন্ডিয়ান এজেন্ট। হামজা বাড়ি ফিরলে ইয়ালিনা তাকে সরাসরি প্রশ্ন করে। কোনো উপায় না দেখে হামজা তার কাছে সব সত্য স্বীকার করে। সে ইয়ালিনাকে বুঝায় যে সে একজন ইন্ডিয়ান এজেন্ট ঠিকই, কিন্তু সে শুধু সেই সব সন্ত্রাসীদের মেরেছে যারা ভারত ও পাকিস্তান উভয় দেশের সাধারণ মানুষের জন্য অভিশাপ ছিল। সে শুধু অপরাধীদের শেষ করে দুই দেশের মঙ্গল করতে চেয়েছে। হামজার স্ত্রী তার সত্য জানার পর তাকে সমর্থন করতে শুরু করে। এদিকে হামজা বুঝতে পারে যে এসপি চৌধুরী তাকে সন্দেহ করছে এবং শীঘ্রই তার আসল পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তাই সে এসপি চৌধুরীকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করে। ঠিক সেই সময় উজের বালুচকে দুবাই থেকে পাকিস্তানে আনা হচ্ছিল। তাকে এয়ারপোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে এসপি চৌধুরীর উপর। হামজা এই সুযোগ কাজে লাগিয়ে বালুচ বিদ্রোহীদের নেতা শিরানি সাহেবের সাথে দেখা করে। সে শিরানিকে বোঝায় যে এসপি চৌধুরী তাদের পরম শত্রু এবং তাকে এখনই শেষ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী এসপি চৌধুরীর গাড়ির পিছনে আরডিএক্স ও বোমাবর্তী একটি গাড়ি। সেই গাড়ির ধাক্কায় ভয়াবহ বিস্ফোরণে এসপি চৌধুরী চিরতরে খতম হয়ে যায়। এরপর উজের বালুচকে 12 বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়, যেখানে হামজা তাকে এসি রুমে থাকা থেকে শুরু করে সব ধরনের রাজকীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়। এরপর হামজা দুবাই গিয়ে অজয় সান্যাল ও সুশান্ত বনশলের সাথে একটি অতি গোপন বৈঠক করে। সেখানে সে জানায় যে পাকিস্তান থেকে নেপালের মাধ্যমে অলরেডি 11,000 কোটি টাকার জাল নোট ভারতে ঢুকেছে এবং আরো 60,000 কোটি টাকা ঢুকানোর প্রস্তুতি চলছে। এই পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে ইউপির গ্যাংস্টার রাজনীতিবিদ আতিফ আহমেদ। অজয় সান্যাল এই তথ্য নিয়ে ভারতে ফিরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন। এই বিশাল বিপর্যয় রুখতে ভারত সরকার নোটবন্দি, ডিমনিটাইজেশন বা বিমুদ্রাকরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। এর ফলে পাকিস্তানের পাঠানো সেই হাজার হাজার কোটি টাকার জাল নোট
রাতারাতি কাগজে পরিণত হয়। ভারত ধ্বংসের যে নীল নকশা দাউদ ইব্রাহিম ও আইএসআই তৈরি করেছিল তা পুরোপুরি ভেস্তে যায়। এই ঘটনায় সবথেকে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ে খান্না ব্রাদার্স। দেউলিয়া হয়ে খান্না যখন মেজর ইকবালের কাছে সাহায্য চায় তখন ইকবাল তাকে ফিরিয়ে দেয়। শেষমেশ সে হামজার কাছে সাহায্য চাইলে হামজা তাকে দেখা করার জন্য একটি ছাদের উপর নিয়ে যায় এবং সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তাকে মেরে ফেলে। এভাবেই ভারতের আরও এক শত্রুর পতন ঘটে। অন্যদিকে হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে অজয় সান্যাল উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিফ আহমেদকে খতম করার পরিকল্পনা করেন এবং বন্দুকধারীদের মাধ্যমে তাকেও চিরতরে সরিয়ে দেওয়া হয়। সবশেষে অজয় সান্যাল হামজাকে ফ্রি হ্যান্ড বা পূর্ণ স্বাধীনতা দেন। তিনি হামজাকে বলেন যে এখন থেকে সে নিজের পদ্ধতিতে ভারতের যে কোনো শত্রুকে যেখানে খুশি নিকেশ করতে পারবে। হামজার একমাত্র লক্ষ্য এখন একটাই, ভারতের শত্রুদের সমূলে বিনাশ করা। হামজা এখন পাকিস্তানের সবথেকে শক্তিশালী গ্যাংস্টার ও আর্থিকভাবেও সে অত্যন্ত স্বাবলম্বী। এই সুযোগে সে একে একে ভারতের শত্রু ও সন্ত্রাসীদের নিকেশ করতে শুরু করে। কিন্তু এর মধ্যেই এসপি চৌধুরীর স্পেশাল টাস্ক ফোর্সের একজন অফিসার হামজাকে সন্দেহ করে সরাসরি তার বাড়িতে চড়াও হয়। হামজা তখন বাড়িতে ছিল না। অফিসারটি হামজার স্ত্রী ইয়ালিনা ও তার সন্তানকে জিম্মি করে এবং ইয়ালিনাকে ভয় দেখায় যে সত্য না বললে তার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের মায়ায় ইয়ালিনা স্বীকার করে নেয় যে হামজা আসলে একজন ইন্ডিয়ান স্পাই। এই খবর পাওয়া মাত্রই মেজর ইকবাল খুবই ফেটে পড়ে, কারণ সে হামজাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছিল। ঠিক সেই সময় বাড়িতে ইকবালের বাবা তাকে বরাবরের মতোই অপমান করতে থাকলে ইকবাল নিয়ন্ত্রণ হারিয়ে নিজের বাবাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। মরার আগে ইকবাল তার বাবাকে জানিয়ে দেয় যে সে জানে তার বাবা কোনো বীরযোদ্ধা নয়, বরং 1971-এর যুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করা একজন কাপুরুষ ছিল। এরপর ইকবাল শপথ নেয় যে হামজাকে নিজ হাতে সে শেষ করবে। মেজর ইকবাল একটি বড় অস্ত্র সরবরাহের কন্টাক্টের টুপ দিয়ে হামজাকে একটি মসজিদের আন্ডারগ্রাউন্ডে ডেকে পাঠায়। হামজা সেখানে পৌঁছালে ইকবাল তাকে একা পেয়ে অতর্কিতে পিঠে ছুরিকাঘাত করে এবং জানায় যে হামজার আসল পরিচয় সে জেনে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল হামজা ফেঁসে গেছে, কিন্তু ঠিক তখনই একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখা যায়। হামজা জানতো যে কোনো না কোনো দিন তার পরিচয় ফাঁস হবে, তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে বালুচ বিদ্রোহী নেতা শিরানির সাথে হাত মিলিয়েছিল। শিরানির বালুচ যোদ্ধারা পাকিস্তানি সেনাদের পোশাক পরে মসজিদের বাইরে পজিশন নিয়েছিল যাতে কেউ তাদের সন্দেহ না করে। শুধু তাই নয়, হামজা যে অস্ত্রের বাক্সগুলো পাঠিয়েছিল তার ভেতরে সে টাইম বোমা ফিট করে রেখেছিল। মসজিদের বাইরে থাকা হামজার সহকর্মী রিমোটের বাটন টিপতেই পুরো আন্ডারগ্রাউন্ডে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সেখানে থাকা অসংখ্য লস্কর ও সন্ত্রাসী মারা যায় যারা ভারতে হামলা করার পরিকল্পনা করেছিল। ধ্বংসস্তূপের মাঝে হামজা, মেজর ইকবাল এবং তার দুই সঙ্গী বেঁচে যায়। হামজা একাই লড়াই করে ইকবালের দুই সঙ্গীকে খতম করে। এরপর শুরু হয় গল্পের সবথেকে বড় ও চূড়ান্ত হামজা বনাম মেজর ইকবাল। বাইরে শিরানি বালুচ তার যোদ্ধাদের নিয়ে সন্ত্রাসবাদী ও আইএসআই অফিসারদের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে হামজা ও মেজর ইকবালের মধ্যে শুরু হয় প্রাণপণ লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে হামজা ইকবালের উপর চড়াও হয় এবং ইকবাল বাঁচতে রেল স্টেশনের দিকে পালিয়ে যায়। সেখানে চলন্ত ট্রেনের কাছে তাদের মধ্যে আবারও লড়াই হয়। হামজা ইকবালের দুই পা জখম করে দেয় এবং তাকে একটি কেরোসিনের তেলের কন্টেইনারে জাঞ্জির দিয়ে বেঁধে ফেলে। এরপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে পুরো কন্টেইনারটি বিস্ফোরিত হয় এবং মেজর ইকবাল মারা যায়। ততক্ষণে স্পেশাল টাস্ক ফোর্স জেনে গেছে যে হামজা একজন ইন্ডিয়ান এজেন্ট। তারা হামজাকে গ্রেফতার করে অমানসিক নির্যাতন শুরু করে যাতে সে ভারতের কাছে পাঠানো সব তথ্য কবুল করে। কিন্তু এই খবর ভারতে অজয় সান্যালের কাছে পৌঁছে যায়। তিনি সরাসরি আইএসআই ডিরেক্টর শমশাদ হাসানকে ফোন করেন এবং সে তখন হামজার সামনেই ছিল। অজয় সান্যাল তাকে হুমকি দেন যে যদি হামজাকে না ছাড়া হয় তবে শমশাদ হাসানের একটি গোপন প্রকৃতি তিনি ফাঁস করে দেবেন। আসলে শমশাদ হাসান পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রামের গোপন তথ্য ইসরায়েলিদের কাছে বিক্রি করে দিয়েছিলেন, যার সব প্রমাণ অজয় সান্যালের কাছে ছিল। নিজের ও পরিবারের জীবন বাঁচাতে শমশাদ হাসান হামজাকে ছেড়ে দিতে রাজি হন। তবে পাকিস্তানের জনগণের কাছে মুখ রক্ষা করতে তারা উজির বালুচকে ইন্ডিয়ান স্পাই সাজিয়ে বলির পাঠা বানায় এবং হামজাকে গোপনে ভারতীয় সীমান্তের দিকে পাঠিয়ে দেয়।
ভারতীয় সীমান্তে হামজাকে নেওয়ার জন্য যে গাড়িটি আসে তার ভেতরে বসেছিলেন জামিল জামালি। সেখানে এক বিশাল সত্য প্রকাশ পায়, জামিল জামালি আসলে পাকিস্তানি নন, বরং তিনিও একজন ইন্ডিয়ান এজেন্ট, যিনি কিনা গত ৪৫ বছর ধরে পাকিস্তানে ছদ্মবেশে আছেন। তিনি হামজার বিপদের খবর অজয় সান্যালকে দিয়েছিলেন। জামিল জামালি নিরাপদে হামজাকে প্রাইভেট প্লেনে করে ভারতে পাঠিয়ে দেন। ভারতে অজয় সান্যাল হামজাকে অভিনন্দন জানান যে সে মিশন দুরন্দর সফলভাবে সম্পন্ন করেছে। তিনি তাকে পরের মিশনের জন্য তৈরি হতে বলেন। কিন্তু পরদিন সকালে দেখা যায় জাসকিরত সিং রঙ্গি হামজা কাউকে কিছু না বলেই উধাও হয়ে গেছে। মুভির শেষ দৃশ্যে দেখা যায় জাসকিরত সিং ছদ্মবেশে ট্রেন ধরে তার নিজের গ্রাম পাঠানকোটে পৌঁছায়। সে তার বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায় এবং দূর থেকে দেখে তার মা, বোন এবং বোনের 2 সন্তানকে। তার খুব ইচ্ছে করে পরিবারের কাছে যেতে, কিন্তু সে বুঝতে পারে তার জীবন এখন পুরোপুরি দেশের নামে উৎসর্গ করা। সে এখন আর শুধু একজন সাধারণ মানুষ নন, সে দেশের একজন অতন্দ্র প্রহরী। তাই চোখের জল মুছে সে আর বাড়ির ভেতরে পা না বাড়িয়ে নিঃশব্দে সেখান থেকে ফিরে যায়। ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভির সম্পূর্ণ কাহিনী এখানেই শেষ হয়। এই অসাধারণ দেশপ্রেম ও ত্যাগের গল্পটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।